ম্যাঙ্গো লাভারের মুরাদ পারভেজ অবশেষে স্বীকার করলো প্রথম আলোর নিউজ প্রকাশিত হওয়ার পরে, তারপরে অ্যাক্টিভিস্ট আশিক ভাইয়ের, সাংবাদিক আশিক ভাইয়ের নিউজ প্রকাশিত হওয়ার পরে স্বীকার করেছে যে তার এই ঘটনায় রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই। তো প্রথম আলো নিউজ না করলে অথবা আশিক ভাই যদি এই প্রতিবেদন না করতেন তাহলে তাহলে সবাই ওইভাবেই ধরে নিতেন যে এইটা বিএনপির একটা অপরাধ বা অপকর্ম। এবং আমার কাছে খুব আজব লাগছে যে বিএনপির অনেক অ্যাক্টিভিস্ট এই বিষয়ে দুঃখ প্রকাশ করছে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে মেনশন করছে। মানে আপনাদের গতি এত বেশি কেন? একটু আসতে যাওয়া যায় না? আজকে আমি এই ভিডিওটা করতেছি, আমরা যারা আর্ম সেক্টরে বিজনেস করতেছি এখানে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে এবং আমাকে ফল ব্যবসায়ী আমরা যারা আছি তারা অনুরোধ করেছে, তারেক ভাই আপনি এটা নিয়ে একটু কথা বলেন যে সে কেন স্বীকার করলো পরবর্তীতে যে এটার সঙ্গে রাজনীতি কোনো সম্পৃক্ত নাই। তো আমরা চলেন আসলে কিভাবে রাজনীতি সম্পৃক্ত নাই এবং কেন সে রাজনৈতিক রং লাগিয়েছে সেই বিষয়ে আমি বলি। পুরা ভিডিওটার আপনারা যদি আশিক ভাইয়ের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সেখানে উনি দেখিয়েছেন যে এই যে হামলা হয়েছে, ভাঙচুর বলা হয়েছে, দেখেন কয়েকটা পয়েন্টস দিয়েছে যে টেবিলগুলো ভাঙা না, জাস্ট কাইট করে রাখা হয়েছে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হলো কম্পিউটারের মনিটরগুলো ভাঙা না, জাস্ট কাইট করে রাখা হয়েছে। 3 নাম্বার পয়েন্ট হলো ল্যাপটপগুলো ভি টাইপে উল্টা করে রাখা হয়েছে। ঠিক আছে, এবং এই কোনো ইলেকট্রিক পণ্যতেই ওইখানে কোনো আঁচড় ছিল না, ভাঙচুর ছিল না। আরেকটা পয়েন্ট আশিক ভাই ধরেছেন যে সে যখন এই কান্নাকাটি করছিল, ভাঙচুর করছিল, তখন একবারে টপ পিকে তার বিজ্ঞাপন চলছিল সারা বাংলাদেশে এবং এই বিজ্ঞাপনের রেশিওটা দিনে লক্ষ লক্ষ টাকা এরকম হবে না, মানে সারা দেশে যে স্প্রেড করছে। তো এটা যে লক্ষ লক্ষ টাকা এটা আপনারা নির্ণয় করবেন কিভাবে? জাস্ট ওনার পেজের লিঙ্কটা এবং ইউটিউবের লিঙ্কটা আপনারা কে কত ডলার ব্যয় করলো এইটা আপনারা যদি আপনার হলো ওই অপটিমাইজারে দিয়ে চেক করেন তাহলে সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন প্রত্যেকটা পেজেই কত টাকা ডলার, যেমন নির্বাচনের সময় জামাত কত ডলার ব্যয় করলো, বিএনপি কত ডলার ব্যয় করলো, এটা কিন্তু দেখা যায়। কিন্তু তেমনি আপনারা দেখবেন যখন তার এই ভাঙচুর কান্নাকাটি হচ্ছিল তখন তার ডলার এক্সপেন্সের রেটটা দেখবেন শুধু, যে সে এই সময় দেখাচ্ছে সমস্ত কিছু মানে অচল হয়ে গেছে, সমস্ত কিছু থমকে গেছে, কিন্তু তার অ্যাড রেশিও ধুমায় চলতেছে ওই সময়টাতে। অর্থাৎ ঠিক একই সাথে এদিকে কান্না করছে, একই সাথে বিজনেস আউটপুট পাওয়ার জন্য সে ধুমায় এটাকে মানে বুস্ট চালাচ্ছে, মানে দুটো একসাথে ক্রমাগতভাবে, যেটা আশিক ভাই দেখিয়েছে। আমরা আশিক ভাইয়ের এই ভিডিওটা আপনারা দেখলে পুরোটা বিষয় আমি আশিক ভাইয়ের পেজটা দেখাই দিচ্ছি, আমি পুরো ভিডিও দেখানোর প্রয়োজন নাই। আশিক আহমেদ ভাই আপনাকে থ্যাংক ইউ যে আমাদের আর্ম সেক্টরে আনস্টেবল কোনো ঘটনাতে আপনি হাত দিয়েছেন এবং প্রথম আলোকেও ধন্যবাদ যে আপনারাও এই ঘটনা তুলে ধরেছেন। তো আপনার এখানে সে যে জায়গা থেকে বিএনপির একজন কমিশনারের নাম এসেছে সেই কমিশনারটা আশিকেরই স্টাফদের দুই পরিবারের দ্বন্দ্ব হচ্ছে। হ্যাঁ, মুরাদ পারভেজের স্টাফদের দুই পরিবারের দ্বন্দ্ব হচ্ছে এবং সেইটা কয়েক দফায় ওই কমিশনার সেই দ্বন্দ্ব মেটানোর চেষ্টা করেছে, যেটা প্রথম আলোতে উঠে আসছে এবং আশিক ভাইয়ের প্রতিবেদনে উঠে আসছে। ঠিক আছে, তো কমিশনের নাম হলো পারভেজ না? হ্যাঁ, কমিশনের নাম পারভেজ, সে তো মাইনকা চিপায় পড়ে গেছে। পারভেজ সাহেব মাইনকা চিপায় পড়ে গেছে কেন? বিএনপির অ্যাক্টিভিস্টরা প্রধানমন্ত্রীকে মেনশন দিয়া মানে পারভেজের মানে আন্ডারওয়্যার খুলে দিছে। কি একটা অবস্থা! আমি বিএনপির ভাইদেরকে বলবো মানে কান্নাকাটি করার ক্ষেত্রে আরেকটু স্লো, ঠিক আছে, একটু স্লো যাইতে হবে, তাই না? একটু স্লো না গেলে আপনার লোক কে কোন জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হয়। একটা ধরেন একটা দোষী মানুষকে আপনি ফাঁসি দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা নির্দোষ মানুষকে 10 দিনের জন্য আপনি কেন জেলে রাখবেন? সেটা হলো আমার প্রশ্ন। ঠিক আছে, তো যাই হোক, আজকে প্রথম আলোতে যে পয়েন্টসগুলো এসেছে আমি সেই পয়েন্টসের 2টা পয়েন্টস জাস্ট শোনাবো আর ঠিক 1 মিনিটের মধ্যে এটা আমি শেষ করে দেবো ভিডিওটা। আমি একটু দেখাই তার যে স্টাফ, সেই স্টাফের 2টা গ্রুপ এবং তাদের পারিবারিক দ্বন্দ্ব। পুরো প্রথম আলো রিপোর্ট আপনারা দেবেন, পুরো পারিবারিক দ্বন্দ্ব।
আমার এখানে নেটটা আসতেছে না, আমি এখানে কমেন্টে প্রথম আলো নিউজটা দিয়ে দেবো এবং পাশাপাশি এখানে আশিক ভাইয়ের নিউজটা আমি দিয়ে দেবো। ম্যাঙ্গো লাভারের মুরাদ কেন তাহলে স্টাফদের এই পারিবারিক বা ব্যক্তিগত ঝামেলাটাকে নিজের ব্যবসার উপরে হামলা বলে চালিয়ে দিতে চাচ্ছেন? ওনার কথাবার্তায় অসংলগ্নতা স্পষ্ট। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা না বললেই নয়, সে যদি এত ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, হামলা ভাঙচুরের শিকার হয়, তাহলে তার অ্যাড বিজ্ঞাপন পরিচালনা এখনো চালু আছে কিভাবে? তার সব যদি শেষ হয়ে যায়, তাহলে এই অপারেশন সচল আছে কি করে? কিছুদিন ধরে এই ম্যাঙ্গো লাভারের বিভিন্ন কর্মকাণ্ড এবং একটা হারাম বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা শোনা যাচ্ছে, যে আলোচনার উপসংহার একটা টুইস্ট শুনেছেন? টুইস্টটা হলো আশিক ভাই বলেছে একটা হারাম বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা আছে। আশিক ভাই আপনি খুব চালাক, হারাম বিষয় বলছেন কিন্তু হারাম বিষয়ের ব্যাখ্যা দেননি, এটা কিন্তু উচিত না, ঠিক আছে? তো যাই হোক, মানে আমি আমার বউ পর্যন্ত আমাকে ধাক্কাধাক্কি করছে, তুমি একটা ভিডিও বানাও, তাকে নিয়ে একটা পোস্ট করো, ঠিক আছে? তো আমি তাকে নিয়ে অবশ্যই পোস্ট করতাম এবং আমি একটা জিনিস খোঁজার চেষ্টা করেছি। আচ্ছা, তার ওখানে তো সিসিটিভি ক্যামেরা ছিল, আমি তো সিসিটিভি ক্যামেরায় একজন এক্সপার্ট মানুষ মানে আমি প্রায় কমপক্ষে ধরেন 5,000 সেট সিসি ক্যামেরা সেট আপ করেছি এবং 100টা সিকিউরিটি লক দরজা আছে বিক্রি করেছি এবং আমি সার্ভার মেনটেনেন্সে সার্ভিস দিয়েছি নাসা গ্রুপকে, নজরুল ইসলামের নাসা গ্রুপ কুমিল্লাকে। তো আমি এই বিষয়ে জানি। তো তার এখানে যে সিসিটিভি ক্যামেরা, এটা হার্ড ডিস্ক বেসড সিসিটিভি ক্যামেরা না, আমি আবারও বলতেছি হার্ড ডিস্ক বেসড সিসিটিভি ক্যামেরা না, এটা 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, এটা হলো মেমোরি বেসড সিসি ক্যামেরা। 3 নাম্বার বিষয়, এই সিসি ক্যামেরার সেকেন্ডারি স্টোরেজ থাকে হলো মানে বাতাসে বোঝেন আপনারা? বাতাসে বোঝেন? হ্যাঁ, আচ্ছা, মানে অর্থাৎ সিসি ক্যামেরা কেউ গায়েব করে দিলেও এটা তৃতীয় একটা স্তরে এটা রেকর্ডিং হয়। তো পুরা সিস্টেম ওই কমিশনার দাবি জানিয়েছে, চ্যালেঞ্জ করেছে যে যেহেতু এটা সেকেন্ডারি সিস্টেমে অন্য একটা সোর্সে এটা রেকর্ডিং অবশ্যই আছে, তাই এই সিসিটিভি ক্যামেরাটা প্রকাশ করা হোক, ঠিক আছে? আমরা যারা এই সিসি ক্যামেরাটা ব্যবহার করেন তারা জানেন যে এটা একই সাথে ক্যামেরায় রেকর্ড হয়, একই সাথে আপনার মোবাইলে রেকর্ড রাখার সুযোগ আছে, একই সাথে এটা আপনার হলো ওই ভাড়া করা একটা ড্রাইভে এটা রেকর্ড হয়। তো এই সব কিছু মিলায়ে যারা আমাদের ব্যবসায়ীরা আমাকে অনুরোধ করছিলেন এই বিষয়ে একটা অভিমত দেওয়ার জন্য, আমি জাস্ট একটা অভিমত দিয়েছি, আমি নিজের কোনো মন্তব্য বলিনি। আমি প্রথম আলো সোর্স ব্যবহার করেছি, এখানে তথ্যগুলো ব্যবহার করেছি এবং আশিক ভাইয়ের দেওয়া ভিডিওটা ব্যবহার করেছি এবং আপনার হলো বিএনপি ভাইদেরকে বলবো যে এখন পিএম অনেক কনসার্ন, বিএনপির নেতাকর্মীরাও কনসার্ন এবং বিএনপির নেতাকর্মীরা প্রচুর হতাশ। কেন হতাশ জানেন? আপনার হলো দুর্নীতি করতে না পেরে হতাশ, ঠিক আছে? এবং আমি যখন বিএনপির নেতাকর্মীদের হতাশা দেখি তখন আমার খুব খুশি লাগে যে এই ফ্রাস্ট্রেশন, এই যে হতাশ বিএনপির নেতাকর্মীরা, হ্যাঁ, এটা না খেতে পাওয়ার হতাশা, এটা দুর্নীতি না করতে পারার হতাশা এবং এটা সরকার খুব শক্তিশালী একটা পজিশনে আছে যে দুর্নীতি করতে দেবে না, অপরাধ করতে দেবে না এবং ভাইরাল হলে অথবা কোনো কিছু খবর পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া, এই যে টাইট একটা সিচুয়েশন, এটা চাঁদাবাজি না করতে দেওয়ার একটা সিচুয়েশন, এইটা একটা ব্যাপক হতাশা কাজ করে। এই হতাশা দেখলে আমার ভাল লাগে যে রাষ্ট্র ভালো চলতেছে। যত বেশি বিএনপি নেতাকর্মীরা হতাশ হবে তত বুঝবেন যে ভালো চলতেছে। যত বেশি বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করবে যে হলো আমাদের মূল্যায়ন করা হচ্ছে না, ঠিক আছে? মূল্যায়ন ভাই, হ্যাঁ, যত দেখবেন যে মূল্যায়ন করা হচ্ছে না তত বুঝবেন রাষ্ট্র সঠিকভাবে চলতেছে। কারণ রাজনৈতিক নেতাকর্মীদেরকে যদি মূল্যায়ন করা শুরু হয়ে যায় তাহলে তো দেশ বেচা মূল্যায়ন করতে হবে। সেই মূল্যায়নটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ওইভাবে করবেন না যে দেশ বেচে আপনাকে মূল্যায়ন করবেন, এতটুকু খারাপ মানুষ উনি না। তো ভালো থাকবেন। ম্যাঙ্গো লাভারের বিষয়ে আপনারা হলো যারা কান্নাকাটি করেছিলেন কানবেন আপনারা অবশ্যই, বাট লজিক্যালি কাঁদবেন, ঠিক আছে? লজিক্যালি কাঁদবেন। এবং এরপরেও আমি বলতেছি না তার এই সমস্ত কিছু মিথ্যা, তার নিজের যে স্বীকার করা অংশ এটা রাজনৈতিক না, তাহলে এটা ভিডিওর মধ্যে রাজনৈতিক ভাইব কেন দিলা ভাইয়া? তোমাকে এই বিষয়ে ক্ষতিপূরণ দিতে হবে না? তুমি একটা কমিশনারের তুমি তাকে আপনারা যেভাবে মিন করে কইরা পুরোটা ভিডিও তুমি তাকে মিন করছো যে এটা বিএনপি রে, তাহলে তুমি এখন কেন রাজনৈতিক না লিখছো? প্রথম আলো নিউজের আগে কেন লেখো নাই? আশিক ভাইয়ের ভিডিওর আগে কেন লেখো নাই? এখন বাধ্য হচ্ছ লিখতে, এখন লিখতে বাধ্য হচ্ছ নাকি? তো যাই হোক, এগুলো ঠিক না।
আল্লাহ আমাদের যার জন্য রিজিক রাখছে, রুজি রাখছে, ওইটা দিয়ে আমাদের চলতে হবে। ওইটুকু দিয়ে আমরা ব্যবসা করবো, ওইটুকু দিয়ে খাবো, কখনো কম পাবো, কখনো বেশি পাবো। একটা বেশি সেলসের জন্য একবারে সব কিছু টিআরপি হাইয়ে তুলে, ঠিক আছে, আপনারা ইয়ে করবেন যে আপনার হলো এখানে ভিউয়ের প্রতিযোগিতা না কিন্তু, হ্যাঁ, তার এটা ভাঙচুর হয়েছে না, ভাঙচুর হওয়ার পরে 50,000 60,000 মনে হয় লাইক করছে, তাই না? আমার নর্মালি একটা আমের পোস্টে এরকমও আছে 150K লাইক, 150K লাইক শুধু আমের পোস্টে আছে, ঠিক আছে? তো ওইটা ভিউয়ের জন্য না, তারপরে প্রতিযোগিতার জন্য না, জাস্ট মানে এটা রাজনৈতিকভাবে বড় একটা স্যাবোটেজ হয়। হ্যাঁ, কোনো একটা রাজনৈতিক দল দোষ করে না, দোষ করলে আমরা ধরে সবাই মিলে একবার বাইন্দে বস্তায় ধরে আসার মারবো, ঠিক আছে? কিন্তু দোষ না করলে, দোষ চাপায় দেওয়া, ডিফেমিং করা একটা মানুষের রাজনৈতিক ক্যারিয়ার, কমিশনার সাহেবের রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু শেষ, এরকম খাইয়ে দিছে। কারণ পুরা বিএনপির অ্যাক্টিভিস্টরা সেখানে গিয়ে তার বিরুদ্ধে পোস্ট করছে, মাননীয় প্রধান তারেক রহমানকে মিন করে পোস্ট করছে। তাহলে তার কী অবস্থাটা গেছে? যে ব্যক্তিরা বিবাদ মীমাংসা করতে চাইছে সেই ব্যক্তিরা মূল কালপিট বানায়, অর্থাৎ তাহলে তো বাংলাদেশে কেউ দুই ভাই মারামারি করতেছে, আশেপাশে প্রতিবেশীরা কেউ যাবে না, তাই না? দুই ভাই মারামারি করতেছে, আমি কুমিল্লা ইউনিভার্সিটি পড়ার সময় দুই অটোওয়ালা মারামারি করতেছে, ঠিক আছে, ওখানে গিয়ে আমি যে আটকাতে গিয়ে আমার এখানে কাটে গেছে, আমার দাগটা এখনো আছে। তাহলে আমি বিবাদ মীমাংসা করা একবারে মানে উত্তম একটা কাজ। ইসলামী বিবাদ মীমাংসার অনেক গুরুত্ব এবং তাৎপর্য আছে, এবং বিবাদ দেখেও চুপ থাকাটা হলো অন্যায়, বিবাদ দেখে দুই ভাইয়ের মধ্যে মিলায় দেওয়া হলো মানে খুবই জরুরি। এই তাৎপর্য, এই হাদিস নাম্বার দিয়ে ব্যাখ্যা করা আমি ব্যাখ্যা দিচ্ছি না আপনার হলো, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিবাদ মীমাংসা। তো বিবাদ মীমাংসা করতে যায় কমিশনার সাহেব যে আপনার হলো নিজেই দোষী হয়েছেন, ঠিক আছে? আমি জানি না মুরাদ ম্যাঙ্গো লাভার তারা তার কাছে ক্ষমা চাইবে কিনা, ক্ষমা চাওয়া উচিত এবং স্পষ্টভাবে বলা উচিত। এবং পয়েন্ট টু পয়েন্ট বলি, আজকে আবার বলি, তার যে ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলোর আমরা ভিডিওতে স্ক্রিন দেখেছি, একবারে মার্ক করে করে 7-8টা ডিভাইস দেখানো যাবে যে এই ডিভাইসগুলোর গায়ে কোনো আঁচড় লাগেনি, এবং সেই ডিভাইসগুলো তার সামনে এনে আবার দেখানো উচিত তার ডিভাইসগুলো 100% ঠিক আছে। শুধু ভাঙা দেখা গেছে কি জানেন? হ্যাঁ, 200 টাকার কাচের গ্লাস ভাঙা দেখা দিয়েছে। এবার আসেন 15 লাখ টাকার ঘটনা বলি, 15 লাখ টাকার ঘটনা বলবো। আচ্ছা, আমরা যারা আমের ব্যবসা করি আমরা সবাই ক্যাশলেস লেনদেন করি নাকি? হ্যাঁ, একবারে 98% ক্যাশলেস লেনদেন করি। কত পার্সেন্ট বলছি? 98%। গত এক মাসে আমার পকেটে 100 টাকার একটা নোটও ঢোকে নাই, 100 টাকার একটা নোট আমি পকেটে রাখি নাই। এবং আমরা ক্যাশলেস লেনদেন কেন করি জানেন? আমরা এমন ভিড়ের মধ্যে বাজারে ঢুকি, এমন এলাকায় ঢুকি যেখানে পকেট মারার সম্ভাবনা থাকে, এবং মাত্র একটা সিঙ্গেল মোবাইল নিয়ে আমরা ঢুকি, ক্যাশলেস লেনদেন করি। সুতরাং একসাথে অফিসে 15 লাখ টাকা রাখার কোনো প্রশ্নই আসে না, একবারে অসম্ভব মানে অসম্ভব মানে অসম্ভব। আমরা প্রত্যেকে ক্যাশলেস লেনদেন করি, প্রত্যেকটা আমের ব্যবসায়ী, সেটা ঘরের বাজার বলেন, পপি আপু বলেন, আমি বলেন, অথবা বীরবল বলেন, অথবা ম্যাঙ্গো লাভার্স। মনা কেমন আছেন? মনার একটা প্রতিক্রিয়া চাই আমাদের মনা ভাইয়ের সাথে আমার শামীম ভাই না কি শামীম ভাইয়ের সাথে আমার খুব ভালো বোঝাপড়া, আমরা একসাথে ব্যবসা করি। মনা ভাইয়ের একটা প্রতিক্রিয়া চাই। মনা ভাইয়ের ব্যবসা অনেক ভালো চলতেছে, ঠিক আছে? উনি আমার একটা আইফোন উপহার দিয়ে বলছে, সর্বনাশ, আম কিনবেন আইফোন পাবেন। ম্যাঙ্গো লাভার্সের আরেকটা ভাগ আছে, তাই না? একটা হলো ওই মনা ভাইয়ের ম্যাঙ্গো লাভার্স, আর একটা মুরাদ ভাইয়ের ম্যাঙ্গো লাভার্স, দুইটা। তো মনা ভাইয়ের পেজে ঘুরে আসবেন, আইফোন অফার আছে ওখান থেকে আইফোন উপহার পাবেন যারা, এবং এটা কিন্তু আইফোন 17 প্রো ম্যাক্স দেবে, ঠিক আছে? বীরবল কোনো উপহার দেয়নি, তারপরে পপি আপু কোনো উপহার মনে দেয়নি, তাই না? দিছে না? উপহার দিবে নাকি? না, দেয়নি। ঠিক আছে, আমার উপহার আছে। আমি 12 জনকে ব্যানানা ম্যাঙ্গোর প্যাকেজ দেব যারা আমার কাছে আম অর্ডার করবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।